আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্র্যাক্সিস পরিবেশিত বহুস্বর পডকাস্টের আজকের পর্বে। আমাদের আজকের পর্বের বিষয় আইন এবং দেবদাসের অপরাধবোধ। সঞ্চালনায় আছি আমি তৃষা। দেবদাস এমন একটি চরিত্র যাকে নিয়ে উপন্যাসটি প্রকাশিত হওয়ার পর থেকে এখনো পর্যন্ত, অর্থাৎ এই 2024 সাল পর্যন্ত বিভিন্ন পপুলার কালচারে, যেমন সিনেমায়, নাটকে, থিয়েটারে এবং আমাদের দৈনন্দিন জীবনযাত্রাতেও এত বেশি চর্চা করা হয়েছে, এত বেশি আলোচনা সমালোচনা হয়েছে, এত বেশি কথা বলা হয়েছে এই চরিত্রটিকে নিয়ে, যার একটি প্রধানতম দিক হচ্ছে দেবদাসকে অত্যন্ত অসফল এবং ব্যর্থ একটি চরিত্র হিসেবে দেখা। বড় লোকের উচ্ছন্নে যাওয়া, মদ খেয়ে নষ্ট হয়ে যাওয়া, আহ সিদ্ধান্তহীনতায় ভোগা, এ ধরনের একটি চরিত্র হিসেবে দেখা। অনেকে এরকমও বলে থাকে যে আহ যেমন কাজ করেছে তেমন ফল পেয়েছে দেবদাস, অর্থাৎ প্রচন্ড নেতিবাচক আহ ভাবে এবং দোষী একটি চরিত্র হিসেবে তাকে দেখা হয়ে থাকে। এ প্রসঙ্গে উম একটা বিষয় উল্লেখ করা যেতে পারে যে 1901 সালে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসটি লিখে শেষ করেন, কিন্তু বই হিসেবে এটি প্রকাশিত হয় 1917 সালে। আহ তার বন্ধু তার কাছে জানতে চেয়েছিলেন যে তুমি কেন এটা প্রকাশিত করছো না। তো চিঠিতে তিনি তার বন্ধুকে লিখেছিলেন যে আহ ওই বইটা একেবারে মাতাল হইয়া বোতল খাইয়া লেখা, অর্থাৎ বোঝা যাচ্ছে যে তিনি নিজেও আসলে খুব লজ্জিত ছিলেন চরিত্রটি নিয়ে। তো এই যে দেবদাসকে দেখা, দোষী হিসেবে দেখা, উচ্ছন্নে যাওয়া, এই ব্যর্থ অসফল চরিত্র, এই দেখাটা খুব জনপ্রিয়। এই এই দেখার বাইরে গিয়ে তাকে আসলে অন্য কোনো ভাবে দেখার সুযোগ আছে কিনা, তার চরিত্রটাকে নিয়ে অন্য কোনো ভাবে ভাবার সুযোগ আছে কিনা, সেটাই হয়তো আমরা আজকে পডকাস্টে চেষ্টা করব। আজ পডকাস্টে আমার সাথে আলাপে আছে অনুপম। অনুপম তার বোঝাপড়াটা আপনাদের সাথে শেয়ার করবে। অনুপম, তোমার কাছে আমার প্রথমেই যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে কেন দেবদাস, দেবদাস চরিত্রটা তোমাকে কেন আহ, আহ, আকর্ষণ করছে, বা দেবদাস চরিত্রটা কোন কোন দিকটা আসলে তোমাকে ভাবাচ্ছে? আচ্ছা, ধন্যবাদ তৃষা। আহ, দেবদাসকে নিয়ে আচ্ছা, তোমার ভূমিকাতেই কিন্তু তুমি বেশ কিছু কয়েকটা পয়েন্ট রেজ করছো, হ্যাঁ, যে কারণ দেবদাস একটা বহুল চর্চিত একটা ফিগার, হ্যাঁ। সেটা হচ্ছে যে আমাদের চলচ্চিত্রের কারণে হোক, সেটা আমাদের লিটারেচার যে রিসেপশন, হ্যাঁ, ভদ্র সমাজে যেভাবে রিসিভড হয়েছে সেটার কারণে হোক, যে দেবদাসকে একটা ব্যাড এক্সাম্পল, হ্যাঁ, ব্যাড এক্সাম্পল হিসেবে দেবদাস হাজির হয়, যে সেটা ব্যর্থ হইতে পারে, সেটা উচ্ছন্নে যাওয়া অর্থে হইতে পারে। সো বিভিন্ন ধরনের নেগেটিভ বিশেষণ অ্যাডজেক্টিভ দেবদাসের সাথে যুক্ত করা যায়, হ্যাঁ, যে সে সব ধরনের আহ, আহ, দিক চিন্তা করলে, ঠিক আছে। তো সেই সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমরা কি ভিন্নভাবে দেবদাসকে রিড করতে পারি কিনা, রিড করার সুযোগ আছে কিনা। এই কারণে দেবদাস আমার কাছে ইন্টারেস্টিং একটা ফিগার মনে হয়েছে। এবং দেন এগেইন তুমি বলছো যে শরৎচন্দ্র নিজেও লজ্জিত ছিল। তা আমি বুঝতে চেষ্টা করছিলাম যে শরৎচন্দ্র কেন লজ্জিত। এটা তো উনি লিখছেন, এটা তো একটা মোস্ট ফেমাস ফিগার, হ্যাঁ, একটা একটা ক্যানন টেক্সট বলতে গেলে, হ্যাঁ। কিন্তু উনি উনি নিজেই একটা জায়গায় বলছেন যে উনি খুব লজ্জিত এটা নিয়ে। তো তার মানে ভদ্রলোকের সমাজে দেবদাস ইজ নট অ্যান এক্সপেক্টেড ফিগার, রাইট। মানে দেবদাস না হইতে চাওয়াটা হচ্ছে যে ভদ্রলোক হইতে পারার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে দেবদাসকে কি আমরা ভিন্নভাবে পাঠ করতে পারি কিনা এই সময়ে এসে। এবং দেবদাসের কাঁধে যে ভার, হ্যাঁ, বাঙালি পাঠক সমাজ অর্পণ করেছে, যে সমস্ত দোষ অপরাধ সে নিয়ে, হ্যাঁ, উচ্ছন্নে চলে গেছে, সেইখান থেকে ভিন্নভাবে দেবদাসকে দেখার চেষ্টা করা যাইতে পারে কিনা। এবং যে অপরাধ বোধের কথা আমরা বলছি, যেটা আমাদের আজকের শিরোনামেই হইতেছে যে আইন এবং দেবদাসের অপরাধ বোধ। সো এই অপরাধ বোধ আসলে কোন আহ, জায়গা থেকে ঠিক উৎপন্ন হয়েছে, উৎপাদন হয়েছে, সেইটা বুঝতে চাওয়ার একটা বাসনা থেকেই বেসিক্যালি দেবদাস ইজ ইন্টারেস্টিং টু মি।
আচ্ছা, তোমার কাছে এই যে অপরাধ বোধের কথা বলছো, আহ দেবদাসের অপরাধ বোধের জায়গাতে ওই কোন জায়গাটা থেকে তোমার কাছে মনে হয়েছে যে দেবদাসের অপরাধ বোধটা তৈরি হয়েছে, বা এই অপরাধ বোধটা আসলে তাকে আহ তার এই যে যাত্রাটা, সেই যাত্রাটাতে আহ যাত্রাটা শুরু করতে তাকে কতটা এগিয়ে দিয়েছে আসলে, বা ঠেলে দিয়েছে, এগিয়ে তো না, ঠেলে দেয়া বা বাধ্য করা। আচ্ছা, আমি আমি দেবদাসের যে টেক্সটটা, সে টেক্সটটাতে যদি তুমি দেখো যে এখানে আমরা দুই ধরনের দেবদাসকে পাচ্ছি। হ্যাঁ, একটা দেবদাস হচ্ছে যে সে তার পিতার বাধ্যগত সন্তান, যে আহ আহ, পার্বতীকে একটা চিঠিতে লিখছে যে দেখো এই প্রেমটা আমাদের পক্ষে এগিয়ে নেওয়া সম্ভব না, বা এই সম্পর্কে এগিয়ে নেওয়া সম্ভব না বিকজ অফ দ্য সোসাইটি, because my father doesn't want that, because the society doesn't want that to happen. সেটা হচ্ছে একটা দেবদাস। এবং ঠিক এই চিঠিটা পাঠানোর পরে দেবদাসের হঠাৎ উপলব্ধি হইলো যে না, আমি হয়তো বা ডিফাই করতে পারি সোসাইটিকে, আই আই ক্যান অলসো ডিফাই মাই ফাদার, হয়তো বা। হ্যাঁ, দেন আমরা একটা পসিবিলিটি দেখলাম, একটা ডিফাই করার পসিবিলিটি দেবদাসের টেক্সটে হাজির হইলো, যে দেবদাস উপলব্ধি করলো যে না, এইটা আমার পক্ষে ডিফাই করা সম্ভব। সো দেন সেই চিঠিটাকে সে আহ, চিঠিটা যাওয়া থেকে স্টপ করানোর জন্য সে ছুটে গেল। কিন্তু দেখা গেল যে সেটা সম্ভব হইল না। চিঠিটা আহ পার্বতীর হাতে পৌঁছায়, মেসেজ রিসিভড, এবং তার সম্পর্ক সেখানে আর টিকে না। ঠিক আছে, তো এটার ফলশ্রুতিতে আমরা যে অপরাধ বোধের কথা বলছি, এরপর থেকে যে দেবদাসকে আমরা পাচ্ছি, ইটস এ ভেরি ডিফারেন্ট দেবদাস, যে এক ধরনের একটা অপরাধ বোধ, যেটাকে আমরা বলছি যে অপরাধী দেবদাস, বা একটা গিলটি সাবজেক্ট হিসেবে দেবদাস হাজির হয়েছে। তো সেটা একটা দেবদাস। তাহলে একটা দেবদাস হচ্ছে চিঠি পাঠানোর আগের দেবদাস, যে আহ, আইন মান্য করতে চাই। আইন মান্য করতে চাই বলতে আমি বলছি যে পিতার আদেশ মান্য করতে, যে সমাজকে মানতে চাই। তো সমাজ, পিতা, আইন, এই তিনটাকেই আমি এক ভাবেই দেখছি, প্রত্যেকে একে অপরের রিপ্রেজেন্টেটিভ এখানে। সো সেইটা একটা দেবদাস। এন্ড দেন হচ্ছে যে চিঠি পাঠানোর পরে যে রিটার্ন করতে যাচ্ছে, দেন গিলটি সাবজেক্ট হিসেবে হাজির হওয়া দেবদাস একটা। এখন হচ্ছে যে এই দেবদাস তার যে অপরাধ বোধ, যে গিল্ট, এটাকে সে আন্ডু করতে চায়। এই আন্ডু করার রাস্তাটা আসলে কোথায়? আমার বক্তব্যটা হচ্ছে যে দেবদাস কি এটা, যে সমাজ ব্যবস্থার ভেতরে সে গিল্টি সাবজেক্ট হিসেবে উৎপাদিত হয়েছে, সে সমাজ ব্যবস্থার ভেতরে থেকে সে তার গিল্ট মোচন করতে পারবে, নাকি দেবদাস এই সমাজ ব্যবস্থার ঠিক বাইরে যেতে পারে? তো এই জায়গাটাতেই আমার কাছে মনে হচ্ছে যে দেবদাসকে আসলে ভিন্নভাবে রিড করা পসিবল, যদি আমরা মনে করি যে আমরা যে সমাজ ব্যবস্থা, যে আইন কানুন যে সমাজের ভেতরে নাজেল হইতে থাকে, কন্টিনিউ জারি হইতে থাকে কন্টিনিউয়াসলি, সেই ধরনের সমাজ ব্যবস্থার মধ্যে আমরা দেখি যে কিছু ট্রেটস আছে, কিছু বিষয় আছে যেগুলোকে সমাজ অনুমোদন করে, আর কিছু বিষয় আছে যে এটাকে সমাজ অনুমোদন করে না। অর্থাৎ এই সব ক্ষেত্রে যখনই কোনো একটা অনুমোদনহীন, যখন কোনো একটা বৈশিষ্ট্য কেউ আহ আহ, কেউ কোনো একটা বৈশিষ্ট্য কেউ যাপন করে, তার জীবনকে খুঁজে পায়, তখনই কিন্তু আমরা তাকে প্যাথোলজিক্যাল ফিগার হিসেবে ট্রিট করতেছি। তো দেবদাসের ক্ষেত্রে কি এটা হচ্ছে কিনা, সেইটা দেখার একটা সুযোগ আমার মনে হয় তৈরি হচ্ছে। কারণ দেবদাসকে যে আমরা ব্যর্থ, অসফল, উচ্ছন্নে যাওয়া, আহ মদ খেতে খেতে শেষ হয়ে যাওয়া, হ্যাঁ, সমাজের মধ্যে, সমাজে যে মেইন স্ট্রিম, যে নর্মেটিভ, যে মানে সাধারণ যে সমাজ, যেখানে যেখানে ভদ্রলোকের যে সমাজ, সেই সমাজের ভেতরে যা কিছু অনুমোদিত, তার বাইরের কাজ করতে দেখা, হ্যাঁ, বেআইনি কাজ করতে দেখা যে দেবদাসকে আমরা দেখি, তখন আমার কাছে মনে হচ্ছে যে দিস দেবদাস ইজ ইন্টারেস্টিং। কারণ সেই দেবদাসকে তাহলে আমরা কোন অংশ থেকে দেখবো? আমরা কি সমাজের যে স্বাভাবিক যে নর্মেটিভ সমাজ ব্যবস্থা, সেখানের থেকে যখন আমরা এই দেবদাসকে দেখছি, তখন আমাদের সামনে এই দেবদাস সবসময় একটা অ্যানোম্যালি, সবসময় একটা প্যাথোলজিক্যাল, সবসময় একটা নন নর্মেটিভ ফিগার হিসেবে হাজির হচ্ছে। এন্ড দ্যাটস ওয়াই উই আর ব্যাশিং হিম, যে না, এটা ইটস ব্যাড, হোয়াট দেবদাস ডিড, ইট শুড নট বি ডান বাই এনিওয়ান এলস উইদিন সোসাইটি। এটা একটা, এই 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 পয়েন্টটা আমার কাছে মনে হচ্ছে যে উই ক্যান এক্সপ্লোর। সো এখন হচ্ছে যে আমি যেভাবে দেবদাসকে, যেহেতু আমি দুই ভাবে দেখছি, যে দেবদাস হচ্ছে চিঠি পাঠানোর আগের একটা দেবদাস, এন্ড দেন চিঠি পাঠানোর পরের যে গিলটি সাবজেক্ট হিসেবে যে দেবদাস হাজির হইলো, সেই দেবদাস। এই যে দুই দেবদাসকে আমি মেলানোর চেষ্টা করছি, তা আমার কাছে মনে হচ্ছে যে
এই যে অপরাধী দেবদাসকে সবসময় আমরা ব্যাশিং করছি আমাদের পপুলার কালচার বা পপুলার ডিসকোর্সে বিভিন্নভাবে দেবদাস একজন ব্যাড এক্সাম্পল হিসেবে হাজির হয়েছে। এটা কারণ হচ্ছে আমরা এই দেবদাসের দিকে আমরা তাকাচ্ছি ওই নর্মেটিভ সমাজ ব্যবস্থার ভেতর থেকে। কিন্তু হোয়াট অ্যাবাউট উই টার্ন দ্য টেবল এবং আমরা আমাদের দৃষ্টিটা ঠিক যে সমাজে যে বাইনারিটা আছে যে নর্মাল আর প্যাথোলজিক্যাল, আমরা ঠিক প্যাথোলজিক্যাল থেকে যদি তার যাত্রা, তার ট্রান্সফরমেশন, তার ট্রান্সগ্রেশনটা বুঝতে চাই, তখন আসলে সেই দেবদাস কোন ধরনের দেবদাস। প্যাথোলজিক্যাল বলতে কি তুমি অস্বাভাবিক যে পরিস্থিতিটা সেটার কথা বলছো? আমাদের আমাদের এই স্বাভাবিক মানে যে সমাজ ব্যবস্থার ভেতরে আমরা আইন স্বাভাবিক কানুন বলছি। সবকিছু জারি হইতে থাকে, সেই সমাজ ব্যবস্থা তো আহ, আইন অমান্য করে এমন কোনো কিছুই যদি হাজির হয় তাকেই তো সে প্যাথোলজিক্যাল হিসেবে ট্রিট করছে। তো সমাজের মধ্যে তো সবসময় এই বাইনারি আছে যে একটা অংশে নর্মাল, অপর অংশে প্যাথোলজিক্যাল। সো দেবদাস সবসময় ব্যাড এক্সাম্পল হিসেবে হাজির হচ্ছে বিকজ দেবদাস ইজ এ প্যাথোলজিক্যাল ফিগার। তো সেটা আমি এখন দেবদাসকে প্যাথোলজিক্যাল হিসেবে আবিষ্কার করছি কেন? সেটা আমি নর্মাল থেকে দেখছি বলেই তো, অর্থাৎ বাইনারির এক পাশ থেকে দেখছি বলেই তো সে প্যাথোলজিক্যাল হচ্ছে। সো হোয়াট অ্যাবাউট উই টোপল ডাউন দ্য বাইনারি, আমরা বাইনারিটাকে ভেঙে দিলে কি হয়, দেন কোন দেবদাস হাজির হয়, সেখানে কি আমরা একটা র্যাডিক্যাল রিডিং এর সম্ভাবনা খুঁজে পাই কিনা, এটা হচ্ছে আমার প্রস্তাবনা। তুমি যখন এই যে বাইনারি ভেঙে দেওয়ার কথা বলছো, তো তার মানে তুমি এই যে আহ দোষী, অপরাধ বোধে ভোগা একটা অস্বাভাবিক একটা দেবদাস, তার দিক থেকে যখন তুমি দেখার চেষ্টা করছো বা তার জুতাতে যখন তুমি নিজেকে গলাচ্ছ, তখন তুমি তাহলে কি দেখতে পাচ্ছ যে তার সামনে কি অপশনস আছে আহ উম জীবনটাকে চালিয়ে নেবার জন্য, বা এই সোসাইটিটাকে সোসাইটি, আচ্ছা, সোসাইটি এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আহ, আম, অনুপম, আম, এখানে একটা বিষয় হচ্ছে যে সে কিন্তু হারিয়ে ফেলেছে, হ্যাঁ, মানে যেটা তার কাছে খুব মূল্যবান, তার প্রেমিকা। তো এই প্রেমিকাকে হারিয়ে ফেলাটা সম্ভবত খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা হচ্ছে হয়তোবা তাকে এই যে তুমি র্যাডিক্যাল শব্দটা ব্যবহার করেছো। তাহলে এখন তুমি বলো যে এই হারিয়ে ফেলার পর থেকে তার এই যে তার দৃষ্টিকোণ থেকে নর্মাল সমাজকে দেখাটাকে কিভাবে কিভাবে সে কি করতে পারতো, তার হাতে কি অপশনস ছিল? আচ্ছা, আমি আমি যেটা আমি যেটা বুঝতে চাই সেটা হচ্ছে যে গিল্টের উৎপাদন, আহ, যে গিল্ট, দেবদাস দেবদাস যে গিল্টের সাবজেক্ট হিসেবে হাজির হলো, সে গিল্টের উৎপাদন আসলে কোথা থেকে? আমি বলছি যে যে রিডিং এ সবসময় দেবদাসকে দোষী মনে করা হচ্ছে, সমস্ত অপরাধের ভার দেবদাসকে নিয়ে ঘুরতে পারতে হচ্ছে। আমরা যদি ডিফারেন্ট ওয়েতে রিড করি যে আসলে আইন, কানুন, পরিবার, সমাজের কাজে হচ্ছে গিল্টি সাবজেক্ট উৎপাদন করা, অর্থাৎ আইনের কাজ হচ্ছে গিল্টি সাবজেক্ট উৎপাদন করা। আর যেহেতু দেবদাস আইনের কথা মাথায় রেখে, অর্থাৎ তার পিতার আইনের কথা মাথায় রেখে অথবা তার পরিবার বা সমাজের আইনের কথা মাথায় রেখে চিঠি লিখতে বসেছে যে এই ধরনের সম্পর্ক চালিয়ে নেওয়া সম্ভব না, এবং দেন আবার মনে করছে যে না, আমি হয়তো ডিফাই করতে পারি। তার মানে এই এই যে দেবদাসের যে গিল্টের উৎপাদন, এই গিল্ট তো দেবদাসের আহ নিজের উৎপাদন না, অর্থাৎ এই গিল্ট তো সে নিজে উৎপাদন করছে না, এই গিল্ট তো উৎপাদিত হচ্ছে আইন মারফত, তার পিতার আদেশ মারফত, অথবা সমাজ যেটা তার কাছ থেকে এক্সপেক্ট করছে। এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য, যে এইভাবে যদি আমি বুঝতে চেষ্টা করি যে ল অ্যাকচুয়ালি মেড দ্যাট হ্যাপেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেবদাসকে কি একটা মিথোলজিক্যাল চরিত্রের সাথে মিলাইতে পারি কি? এই ক্ষেত্রে আমার রিডিংটা হচ্ছে যে আমরা গ্রিক মিথোলজিতে নিয়ব নামের একটা চরিত্রের কথা আমরা পড়ছি, যেটা হোমারের ইলিয়াডে বেসিক্যালি আমরা পড়ছি। সেখানে আমরা দেখি যে নিয়ব আহ দেবী লেটোর সাথে এক ধরনের একটা বিবাদে জড়িয়ে যায়, এবং দেবী লেটো এই কারণে নিয়বকে একটা শাস্তি দেয়। সেটা হচ্ছে লেটো তার সন্তান আর্টেমিস এবং অ্যাপোলোকে পাঠিয়ে নিহবের সমস্ত সন্তানকে হত্যা করে, সব 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 বাচ্চাদের মেরে ফেলে। এটা তো লস, এই যে তুমি যে লসের কথা বলছো, দেবদাস অলসো এক্সপেরিয়েন্স দ্য লস, রাইট? দেবদাসেরও এই ধরনের একটা লস হইলো, যে যেটা তুমি বলছো যে তার প্রেশাস অবজেক্ট, মেবি দ্যাট লাভ, মেবি দ্যাট অ্যাফেয়ার উইথ পার্বতী, দ্যাট ওয়াজ এ প্রেশাস অবজেক্ট ফর, প্রেশাস থিং ফর
দেবদাস। সেম ওয়েতে কিন্তু নিয়োবের বাচ্চারা নিয়োবের কাছে প্রেশার, তো নিয়োব মনে করতে থাকলো যে অপরাধটা, নিয়োবের মধ্যেও একটা অপরাধ বোধ তৈরি হইলো যে আমার কারণে আমার বাচ্চারা আসলে গন কেস। কিন্তু আসলে বেসিক্যালি তো নিয়োবের কারণে নিয়োবের বাচ্চারা মারা যায় নাই, বরং লেটো, যে গডেস লেটো, তার সন্তানদের আর্টেমিস অ্যাপোলোকে এই অর্থে নিয়োবের বাচ্চাদেরকে মারতে পাঠাইলো, তার কারণ হচ্ছে লেটো আসলে এই হত্যাকাণ্ডের ভেতর দিয়ে এক ধরনের একটা আইন এস্টাবলিশ করলো যে ইউ কান্ট ডু দ্যাট, ইউ ক্যানট ডু দ্যাট, অথবা হোয়াট ইউ ডিড ইজ আ সিন। কারণ নিয়োবের যে বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা হচ্ছে নিয়োবের যে নিয়োব হিউব্রিস, হিউব্রিস অর্থ এমন অহংকার তার মধ্যে চলে আসছে যেটা কাইন্ড অফ হিউব্রিস, সো যেটা এক ধরনের একটা অপরাধ। তো এই অপরাধের দমনের জন্য যে কিলিংটা ঘটছে সেই কিলিংটা কিন্তু একই সাথে একটা আইন এস্টাবলিশ করছে যে লেটো তুমি, নিয়োব তুমি এটা করতে পারবে না। এই আইনের মারফতে কিন্তু নিয়োব নিজেকে গিলটি সাবজেক্ট হিসেবে খুঁজে পাইছে। তো ঠিক সেম অ্যানালজিটা আমি এখানে দেবদাসের প্রেক্ষাপটে ব্যবহার করতে চাই, যে চিঠিটা যখন দেবদাস লিখছে দেবদাসের মাথায় ছিল কিন্তু পিতার আইন, অর্থাৎ পিতা বা সমাজের আইন, যে এই সমাজ তো এটা মেনে নিবে না, সো আই ক্যানট কন্টিনিউ দ্যাট। দেন হয়তো তার মনে হয়েছে যে না আমি হয়তো এটা ডিফাই করতে পারি, কিন্তু ততক্ষণে মেসেজ রিসিভ, এটা আর আন্ডু করার সুযোগ নাই। দেন হি অলসো এক্সপেরিয়েন্স দ্য লস। তো দুটো জায়গাতেই আইন বা কানুন বা সমাজ বা বিভিন্ন ধরনের নিয়ম, হ্যাঁ, নিষেধ, এটা কিন্তু মুখ্য ভূমিকা পালন করছে, এবং এইটা নিয়োগের ক্ষেত্রেও তাকে গিলটি সাবজেক্ট উৎপাদন করলো, সাবজেক্ট হিসেবে উৎপাদন করলো, এবং একই সাথে দেবদাসকেও গিলটি সাবজেক্ট হিসেবে উৎপাদন করলো। তো এই পয়েন্ট থেকে আমি যেটা মেক করতে চাই সেটা হচ্ছে যে গিল্ট আসলে আহ, দেবদাসের ভেতর থেকে জাত না, মানে এই গিল্টের দায়ভার দেবদাসের না, এই গিল্টের দায়ভার বেসিক্যালি আইনের। আইনের কাজই হচ্ছে গিল্টি সাবজেক্ট উৎপাদন করা সমাজের মধ্যে। যে কেউ সমাজের মধ্যে কোনো একটা বিষয়ে অমান্য করতে চাইলেই তাকে গিল্টি হিসেবে হাজির করা যাইতে পারে, এটাই হচ্ছে আইন। নিয়োগের ক্ষেত্রে সেম জিনিস। এই কারণে নিয়োগে যে ট্রান্সফরমেশনটা ঘটলো, যে তার বাচ্চাদেরকে মেরে ফেলার পরে দেখা গেল 9 দিন সে কিছু খাইলো না, খানা পিনা গ্রহণ করলো না, এবং দেন হচ্ছে সে নিজেকে ট্রান্সফর্ম করলো অ্যাজ প্যাট্রিফাইড রক, সে পাথরে পরিণত হইল, শোকে পাথর হয়ে গেছে। এই যে তার শোকে পাথর হয়ে যাওয়াটা, এটা কিন্তু এক ধরনের একটা সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন, যে আইন আমাকে গিলটি সাবজেক্ট হিসেবে উপস্থাপন করছে। আমি কি থ্রো করছি টুয়ার্ডস আইন, হোয়াট ইজ মাই কাউন্টার। সো সে নিজেকে ট্রান্সফর্ম করে নিচ্ছে এই পাথর, এবং এই পাথর থেকে ক্রমাগত কান্না ঝরে পড়ছে, যার কারণে হয়তো মনে হইতে পারে যে এটা 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 এই গিল্টের দায়ভার আসলে কার, এই মেসেজটা হয়তো থ্রো করতে চাচ্ছে এই ট্রান্সফরমেশনটা। তো এই ক্ষেত্রে তার যে গিল্ট, সে যে একটা রক, প্যাট্রিফাইড রকে পরিণত হইলো, এই ট্রান্সফরমেশনটাকে আমি এক ধরনের ট্রান্সগ্রেশন হিসেবেও দেখতে চাই। এটা এক ধরনের ট্রান্সগ্রেশন যেটা ওই ওই মেসেজ থ্রো করছে, যে ইউ ওয়ান্টেড মি টু ডু দ্যাট, ইউ 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 এক্সপেক্টেড দিস ফ্রম মি, সো নাও আই এম কাউন্টারিং, আই এম স্ট্যান্ডিং এগেনস্ট ইট। সো এই ধরনের একটা মেসেজ কনভে করছে। ট্রান্সগ্রেশন বলতে তুমি কি বোঝাচ্ছ? ট্রান্সগ্রেশন বলতে আমি বোঝাচ্ছি যে সে এইভাবেই তার আইনের প্রতি বা ওই সমাজের প্রতি এক ধরনের একটা মেসেজ, এক ধরনের একটা দ্রোহ, এক ধরনের একটা বিদ্রোহ এটা থ্রো করছে। সেই যে অর্থে আমি বলছি ট্রান্সগ্রেস, যে সবসময় লাইনটাকে ক্রস করতে চাচ্ছে। তো প্যাট্রিফাইড রক হয়ে যাওয়ার যে পরিণতিটা, সেটা কিন্তু নট বিকজ অফ দ্য পানিশমেন্ট, সেটা এই কারণে যে এক ধরনের গিল্ট মোচন, মানে এক্সপাইরেশন অফ দ্য গিল্ট, এবং একই সাথে আন্ডু করে, গিল্ট আন্ডু করে সমাজকে বোঝানোর চেষ্টা যে দেখো তুমি আমার এই হাল করেছো। সো দ্য সেম থিং হ্যাপেন্ড অলসো ইন দেবদাস, যে যে দেবদাসকে আমরা খুব বেশি ব্যাশিং করছি এই নর্মেটিভ সমাজের অভ্যন্তরে থেকে, ঠিক সেই দেবদাসের যে জার্নিটা, অর্থাৎ তার উচ্ছন্নে যাওয়া থেকে শুরু করে যে জার্নিটা আমরা পরবর্তীতে দেখতে পাই, যেটার জন্য তাকে অনেক বেশি সমালোচিত হতে হচ্ছে, সেই জার্নিটা একই সাথে আমি আমি রিড করতে চাই অ্যাজ অ্যাজ অ্যান এক্সাম্পল অফ ট্রান্সগ্রেশন। যে দেখো তুমি সমাজ বা তুমি আইন আমাকে এইভাবে অপরাধী করে হাজির করছো, তো এখন আমি নানা ধরনের আইন ভঙ্গ করছি, এখন আমি এমন কিছু একটা করছি সমাজ যেটা আমার থেকে
এক্সপেক্ট করবে না, বা সমাজে ভদ্রলোকের সমাজে যেটা অনুমোদিত না, সুতরাং আমি এমন কিছু করছি। সো দ্যাট কাইন্ড অফ, সো এই ট্রান্সফরমেশনটার যে অ্যানালজিটা আমি ড্র করছি সেটা হচ্ছে যে নিয়বের পেট্রিফাইড রক হিসেবে উপস্থিত হওয়া, আর আহ, দেবদাসের উচ্ছন্নে যাওয়া, একই সাথে আহ, একই রকম ভাবেই সমাজের বা ওই আইনের প্রতি এক ধরনের একটা দ্রোহ, একটা বিদ্রোহ। এটা একটা বিষয়। এন্ড দেন অলসো আমি আরো আরেকটা ব্যাপার দেখাইতে চাই যে এরপরে যে দেবদাসের যে জার্নিটা, সেটা গিয়ে শেষ হচ্ছে পার্বতীর ঠিক বাসার, পার্বতীর শ্বশুর বাড়ির সামনে, ওই পরিসরে। কিন্তু এখন দেখো খুব ইন্টারেস্টিংলি এটা এটা কেন ট্রান্সলেশনে মেসেজ থ্রো করতেছে, মানে আমার রিডিং এ, তার কারণ হচ্ছে যে স্বাভাবিকভাবে তো এটা ওইটা মরার কোনো স্পেস না, মানে ইটস নট এ গুড প্লেস টু ডাই। যে পুরনো প্রেমিক গিয়ে তার আহ প্রেমিকার শ্বশুর বাড়ির সামনে গিয়ে মারা যাচ্ছে, এটা এটা কোনো সমাজের মধ্যে এটা এক্সপেক্টেড না। এরকম একটা এরকম একটা তার মৃত্যু তার মানে এমন একটা ট্রান্সগ্রেসিভ স্পেস তৈরি করলো, যেটা একই সাথে সমাজ নিতে চাচ্ছে না। না 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 না, এটা কি হইলো, এটা একটা কাজ করলো দেবদাস, কামটা করলো কি বেলা, এরকম একটা বিষয় তৈরি হইতেছে। তো আমার আমার কাছে মনে হচ্ছে এই ডেথটাও খুব ইন্টারেস্টিংলি ট্রান্সগ্রেসিভ, ইন আ সেন্স যে সেটা এমন একটা প্লেসে হচ্ছে যে প্লেসটা ইজ নট দ্য রাইট, আই মিন ডেজিগনেটেড প্লেস না ফর ডেথ সমাজের চোখে। সো এইটা আমি বলছি যে তার মানে যে ট্রান্সফরমেশনটা শুরু হচ্ছে দেবদাসের ওই যে তার গিল্টি সাবজেক্ট হিসেবে নিজেকে আবিষ্কারের পর থেকে যে ট্রান্সফরমেশনটা শুরু হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং যে এটা শুরু হচ্ছে তার বাবার তাদের সম্পর্ককে মেনে না নেওয়া থেকে। তো না মেনে না নেওয়া, ইউ কান্ট ডু দ্যাট, এটা যেমন একটা আইন জারি করছে, এবং এটা শেষ হচ্ছে এমন একটা পরিসরে যেটা আসলে সমাজ অনুমোদিত পরিসর না মৃত্যুর জন্য, এমন একটা। এবং এটা শেষ হচ্ছে, এই টেক্সট শেষ হচ্ছে এখানে যে পার্বতী যখন তাকে দেখতে ছুটে আসছে, দেন পার্বতীর হাজবেন্ড বলছে নো ইউ ক্যান নট গো দেয়ার, সো অ্যানাদার ল ইজ বিং এস্টাবলিশড। তো এই আইন নানা ধরনের গিল্টি সাবজেক্ট উৎপাদন করা কাজেই পুরো দেবদাসের চরিত্রের বা টেক্সটের ভিতরে করে যাচ্ছে। কিন্তু তো আমরা কি তাহলে যে দেবদাসের যে অপরাধ বোধ, এটার জন্য দেবদাসকে দায়ী না করে আমরা কি জাস্ট আমাদের দেখার দৃষ্টিটা আইনের দিকে বা সমাজের দিকে বা দেবদাসের পরিবারের দিকে করতে পারি কিনা, যেখান থেকে আসলে দেবদাস একজন গিল্টি সাবজেক্ট হিসেবে উৎপাদিত হইতে পারছে? ঠিক যেভাবে নিয়োবের ক্ষেত্রে এসে আমরা দেখি যে লেটো নিয়োবকে কিভাবে গিল্টি সাবজেক্ট হিসেবে উৎপাদন করলো, আর যেটার মারফতে নিয়োবে, যেটা কারণে নিয়োব নিয়োব যেটা চাইলো সেটা হচ্ছে সে নিজেকে রূপান্তরিত করলো একটা পাথরে, যে পাথর কন্টিনিউয়াসলি মেসেজ দিচ্ছে যে তুমি আমাকে এরকম চেয়েছো, তো দেখো এ দায়ভার তোমার। এবং লক্ষণীয় ব্যাপার হইতেছে, শরৎচন্দ্র দেবদাস উপন্যাসের একেবারে শেষ অনুচ্ছেদে এসে লিখতেছেন দেবদাস একজন অসংযমী পাপিষ্ঠ। এর সাথে সাথে উনি প্রার্থনা জানাইতেছেন যাতে দেবদাসের মৃত্যু আর কারো না হয়। এই রেফারেন্সটা কিন্তু ইন্টারেস্টিং, কারণ এতক্ষণ আমরা জানি আলাপ করতে চাইতেছি দেবদাসের শেষ অংশটা ঠিক সেই বিষয়টাকেই প্রমাণ করতেছে। অর্থাৎ দেবদাসের উপর যে একটা ভীষণ অপরাধের দায়ভার চাপানো আছে, সেইটাকে সরাইয়া এই দায়ভার আমরা মূলত আইনের উপরে চাপাইতেছি। আমরা যে বলতে চাইতেছি বা আমি যে বলতে চাইছি এতক্ষণ ধরে, সেটা হচ্ছে যে অসংযমী পাপিষ্ঠ যে দেবদাসের কথা শরৎচন্দ্র বলতেছেন, সেই দেবদাস আদতে আইনের মারফতে সৃষ্ট একটা গিলটি সাবজেক্ট। এখানে একটু বলে রাখি, আইন কিন্তু নানা সময়ে নানা ফর্মে হাজির হইতে পারে। কখনো সেটা পিতার ফর্মে, কখনো সেটা সমাজের ফর্মে, কখনো সে সাধারণ নিষেধাজ্ঞার নামে, নানাভাবে। যেমন নিয়বের যে ঘটনাটার সাথে আমি অ্যানালজি টানছি, নিয়বের ঘটনাতে আমরা দেখতেছি যে আইন মূলত আর্টিমিস এবং অ্যাপোলোর দ্বারা সংগঠিত যে হত্যাকাণ্ডটা, সে হত্যাকাণ্ডের মারফতে কিন্তু হাজির হইতেছে। আর দেবদাসের ক্ষেত্রে আইন পিতার আদেশ কিংবা সমাজের প্রত্যাশার ফর্মে আমরা টের পাচ্ছি। এটা খুব ইন্টারেস্টিং। এই যে তুমি যখন বলছিলে যে পার্বতীর স্বামী চৌধুরী সাহেব আরেকটা না বলছে যে না তুমি যেতে পারবে না, যেহেতু ঘরের বউ কিভাবে বাইরে বের হয়। এখানে এই যে তুমি গিলটি সাবজেক্টের কথা বলছিলে, আমার কাছে মনে হচ্ছিল যে এই যে পার্বতী যে যেতে পারলো না, দেখতে পারলো না, যে ওর কাছে এসেছিল মানুষটা দেখা করার জন্য, সামওয়ান হু ইজ ভেরি প্রেশাস টু হার,
কিন্তু এই যে শেষ দেখাটা সে দেখতে পারলো না, তার ডেড বডিটা, এই যন্ত্রণাটা কিন্তু তার ভেতরে তাকে কিন্তু কুরে কুরে খাবে। এটা কিন্তু তার ভেতরে একটা অপরাধ বোধ হিসেবে থাকবে, সেও কিন্তু একটা গিল্টি সাবজেক্টে পরিণত হতে পারে। এক্স্যাক্টলি, কারণ এই কাজ, এইটাই আমি বলতে চাচ্ছি যে আইনের কাজই হচ্ছে যে সমাজের মধ্যে নানা ধরনের গিল্টি সাবজেক্ট উৎপাদন করা। তুমি এখনো দেখো যে মানে যে আমি কেন সমাজের কথা, আইনের কথা বারবার বলছি, কারণ আইনকে এখনো এরকম কোন সম্পর্ক অনুমোদন করে আমাদের সমাজে যে সম্পর্কের মধ্যে নানা ধরনের আপার কাস্ট লোয়ার কাস্ট ইস্যুজ আছে, তারপরে হিন্দু মুসলমান সম্পর্ক আছে, আদিবাসী বাঙালি সম্পর্ক আছে, হ্যাঁ, কাশ্মীরি হিন্দু কাশ্মীরি মুসলমান। আমি কেন বলছি, আমি সাউথ ইস্ট এশিয়ার উদাহরণগুলো দিচ্ছি এই কারণে যে বোঝার জন্য যে আমরা কি কোন ধরনের সমাজ ব্যবস্থার মধ্যে থাকি, সেখানে কি ধরনের আইন কানুন আসলে জারি থাকে। তো সেখানে যে কেউ আসলে আইন অমান্য করে বা অনুমোদনহীন এমন কোন সম্পর্কের ভেতরে আসলে নিজেদেরকে খুঁজে পাইতে পারে না। দেখা যায় সমাজ ইন্টারভেন করছে, আইন ইন্টারভেন করছে, এবং প্রত্যেকটা জায়গাতেই দেখা যাচ্ছে কেউ যদি এই সব সম্পর্ক আহ সম্পর্কের ভেতরে জড়িয়েও যায়, দেখা যাচ্ছে তারা নিজেদেরকে গিলটি সাবজেক্ট হিসেবে খুঁজে পাচ্ছে। সো সো দেবদাস এমন কোন চরিত্র না যে যেটা শুধু দেবদাসের ক্ষেত্রেই ঘটছে, এরকম লক্ষ লক্ষ। যেমন তোমার সাথে আমার যখন নানা ধরনের আড্ডা হইতেছে বিভিন্ন ধরনের, সেখানে তুমি বলছো যে বাংলা ছবির মধ্যে তো আমরা দেখি বিভিন্ন ধরনের চৌধুরী সাহেবরা কিভাবে এসে তাদের সন্তানদের সম্পর্কের উপরে হস্তক্ষেপ করছে। তো এটাকে আমরা কেন আইন হিসেবে দেখতে পাচ্ছি না? তার কারণ তারা তো আইনে জারি করছে যে ইউ ক্যান নট ডু দ্যাট। কেন তারা সেই আইনটা জারি করছে? কারণ সমাজ এটা তো অনুমোদন করে না। এরকম সম্পর্ক যদি সমাজ অনুমোদন না করে, তাহলে সেটা আহ, সেই সম্পর্ক তার তার মানে অনুচিত, রাইট? তো এরকম একটা জায়গাতে যদি দেবদাস গিলটি সাবজেক্ট হিসেবে নিজেকে খুঁজে পায়, তখন এটা দায় দেবদাসের কেন? এটা দায় কেন পরিবার সমাজ বা আইনের না? এই কারণেই হইতেছে আমরা কথা বলতে চাইতেছি যে আইন দেবদাসের টেক্সট আসলে কিভাবে কাজ করছে, এবং দেবদাস একটা ট্রান্সগ্রেসিভ ফিগার কিনা। হয়তো আমরা তাকে ব্যাশিং করছি, তার কারণ হচ্ছে আমরা ঠিক ওই সমাজ ব্যবস্থার অ্যাজ ইউজুয়াল মেনে নিয়ে আমরা দেবদাসকে বোঝার চেষ্টা করছি এই সমাজের দৃষ্টি থেকে। তো হ্যাঁ, ও তো আসলে মানে আহ একটা নষ্ট চরিত্র, রাইট, বা ব্যর্থ চরিত্র। একটু 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 আমরা আহ একটু একটু কমিয়ে বললে আমরা বলছি ব্যর্থ চরিত্র, আর একটু বাড়িয়ে বললে আমরা বলছি নষ্ট চরিত্র। সো হোয়াট এভার। তো এরকম নষ্ট মানুষ হিসেবে যে সে হাজির হইতে পারছে, এটা তো তাকে যে আমরা নষ্ট বলছি তার মানে সে এই সমাজ ব্যবস্থার বাইরে গেছে বলে। তার মানে এই সমাজ ব্যবস্থাকে আমরা অ্যাজ ইউজুয়াল হিসেবে মেনে নিচ্ছি যে ওকে, ইটস ফাইন, ইট ডিডেন্ট ডু এনিথিং, সো হোয়াট হ্যাপেন্ড, এটা সব দায় তার। আমি এই ব্যবস্থাটার কথা বলছি, এই রিডিংটার জায়গা থেকে হচ্ছে আমরা ডিফারেন্ট ওয়েতে আমরা বুঝতে পারছি কিনা যে এই বাইনারি, যে নর্মাল আর প্যাথোলজিক্যালের যে সমাজ সৃষ্ট যে বাইনারি আছে, সে বাইনারিকে আসলে আমরা ভাঙতে পারি কিনা। এবং সেইখানে যে প্যাথোলজিক্যাল যে দেবদাস, সে প্যাথোলজিক্যাল দেবদাসকে এক প্যাথোলজিক্যাল দেবদাসের যে র্যাডিক্যাল পসিবিলিটি, সেইটা খুঁজে পাইতে পারি কিনা। এবং একই সাথে তোমার সাথে এবং তোমার সাথে আলাপ করার সময় যে উঠে আসছে যে, যেমন ওই যে চলচ্চিত্রের মধ্যে যখন আমরা গেট দেখতেছি, যে যে গেটের ওখানের মধ্যে গিয়ে আহ দেবদাস পার্বতীর বাসার বা শ্বশুরবাড়ির যে গেট অতিক্রম করছে, বা যে গেটের ইমেজটা শো করছে, তো সেই গেটের মধ্যে তুমি দেখো ব্যারিয়ার, এটা অ্যানাদার ব্যারিয়ার দ্যাট হি অতিক্রম ক্রস। করতে পারছে না। হ্যাঁ, অতিক্রম করতে পারছে না। এবং এই ব্যারিয়ার কিন্তু আইনের স্মারক বা আইনের প্রতীক, বিভিন্ন আইনের প্রতীক। তো এই এই জায়গাটা তো আমরা খুঁজে পাইতে পারি। এবং একই সাথে দেখো, আমরা যখন কথা বলছি যে কান্নার কথাটা বলা হচ্ছে যে যে তো নিয়ব যখন পাথরে পরিণত হয়েছে, তখন নিয়বের চোখ দিয়েও যে পানি, ওই পাথরের চোখ দিয়েও যে পানি পড়ছে, এই পানিও কিন্তু এক ধরনের কাইন্ড অফ একটা কাউন্টার মেসেজ থ্রো করছে টুয়ার্ডস ল। যে বোঝা গেছে, সেম ওয়েতে কিন্তু দেবদাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর। আমরা দেখছি যে বিভিন্ন ধরনের দেবদাসের যে আহ, চলচ্চিত্র, সেখানের মধ্যে যে ধরনের কান্না অশ্রু দেবদাসের, সেটাও কিন্তু ওই যে গিল্টের জায়গা থেকে। তো এই গিল্টের জায়গা থেকে এই মেসেজটা আসলে আইন বা সমাজের প্রতি যে আহ, এই গিল্টের দায় আসলে সমাজ বা আইনের। এটা হচ্ছে আমার বক্তব্য।
আমরা আমাদের পডকাস্টের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের পডকাস্টের আজকের পর্বে আহ, অনুপমের যে আহ, দেবদাসকে পড়া এবং দেবদাসকে দেখা, সেটার মধ্য দিয়ে আহ, এতদিন ধরে দেবদাসকে যে একটা আহ, ব্যক্তিগতভাবে দোষারোপ করার যে একটা উম আয়না, সেই আয়নাটাকে আমরা আসলে ভিন্নভাবে দেখতে চেয়েছি। আহ, আপনারা আমাদের এই আম, আলাপে আপনাদের মতামত জানাতে পারেন। আপনারা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট লিখতে পারেন, অথবা আপনারা আমাদের প্র্যাক্সিসের যে ফেসবুক পেজটি আছে সেখানেও এই অডিওটির লিংক, পডকাস্ট অডিওটির লিংক আপনারা পেয়ে যাবেন, সেখানেও আপনারা কমেন্ট করতে পারেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান। অনুপম, তোমাকে অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার একটা আলাপ আজকে তুলে ধরার জন্য। তোমাকেও ধন্যবাদ তৃষা, তুমি আমাকে এই ধরনের আলাপে যুক্ত করছো। আর প্রেক্সিসে যারা শ্রোতা আছে এই পডকাস্টে, তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।